অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা থাকছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন ডক্টর ইউনূস। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন সাধ্য কারণেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় বলেও মনে করেন তিনি। রাজধানীর কারণ বাজারে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত প্রায় ১ বছর ধরে সব দল মিলে রাজনৈতিক যে আলোচনা করেছে তা আগে কখনো হয়নি বলে মন্তব্য করেন প্রেস সচিব। আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইং এর তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশের কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। দেখেন এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মঞ্চে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপির বিরুদ্ধে বিষোদাগার চলছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তারা সব কথা বলেন। এ সময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শিমুল খানকে সাথে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, গত ১৫ বছর বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সুদীর্ঘ ১৫ বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা বাঙালি করতে করতে তার মুখে ঘা পেয়ে গেছে, কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশিটা লিখতেই হয়েছে, যেটা এত সত্য, এটা এত বাস্তব, আমার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে, আমার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মন্তব্য রেখে দিতে। জাতীয় প্রেস ক্লাবের অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআর দিয়ে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাই। ২০২৪ সালেও ভাইয়ের নির্বাচনে এই প্রেতাত্মারা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। এ সময় তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। কেউ ঐক্য বিনষ্ট করতে চাইলে দায় তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষীর জেরা শেষের পর এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং ১৪ দলের অপরাধ সম্পৃক্ততার অকাট্য প্রমাণ আদালতে এসেছে। ইলিয়াস মাদবরের প্রতিবেদন।
প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামী হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু রোববার জানা যায় এ মামলায় সাক্ষ্য দিবেন আরও 2 জন। রোববার 1 ঘন্টা রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরার মুখে নাহিদ ইসলাম বলেন, ব্যক্তি নাহিদকে গুম করার নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ, এর সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না। শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তারও বিচার হতে পারে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে। এ মামলায় 47 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। রোববার এ মামলায় 48তম সাক্ষী দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সেখানে দায়ীদের বিচার চান তিনি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 740 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 165 জন, চট্টগ্রাম বিভাগে 77 জন, ঢাকা বিভাগে 147 জন, ঢাকা উত্তর সিটিতে 122 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 115 জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে 52 জন, ময়মনসিংহ বিভাগে 22 জন, রাজশাহী বিভাগে 28 জন, রংপুর বিভাগে 3 জন ও সিলেট বিভাগে 9 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে 21 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে 179 জনের মৃত্যু হয়েছে। এই সময় 41,831 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। প্রশাসন বলছে যথাসময়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এদিকে কোটা স্থগিতের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ সোমবার থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন সহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন। প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্য চেয়েছে, আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নিয়ে উত্তপ্ত পুরো ক্যাম্পাস। নিয়োগ ও ভর্তিতে পোষ্য কোটা চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বিকেলে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে জানানো হয় সাময়িকভাবে কোটা বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি, যারা সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবে প্রশাসনকে। তবে রাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয়, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের রাকসু নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছেন, বিশেষত কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, তারা রাকসু নির্বাচন কার্যক্রমে তারা আওতার বাইরে রেখেছেন। পুরো পরিস্থিতির পর্যালোচনা করছি এবং আমাদের যে কার্যক্রম আছে সেগুলি চলমান আছে এবং 25 তারিখের যে নির্ধারিত তারিখ ঠিক করা আছে সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। পোষ্য কোটা স্থগিতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। তারা একে অযৌক্তিক ও একপেশি আখ্যা দিয়ে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া, বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে
লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে, মারামারি করবে? আমরা সুবিচার চাই, আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচি দিই। সেটা হলো যে যারা সন্ত্রাসীমূলক কাজের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। আগামীকাল থেকেও আপনাদের সরব উপস্থিতি আমরা এই জায়গায় কামনা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত নিয়ে চলছে তুমুল মতবিরোধ। একদিকে প্রশাসনের শান্তিপূর্ণ সমাধান চেষ্টার বার্তা, অন্যদিকে আন্দোলনের হুমকিতে টালমাটাল হতে পারে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরিচিতি ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে শহীদ বুদ্ধিজীবী চত্বরে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি প্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জিএস প্রার্থী মোহাম্মদ ইয়াসিন উদ্দিন সাকিব এবং এজিএস প্রার্থী শহীদুল ইসলাম শাহেদ। এছাড়া সম্মেলনে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক প্রার্থী মোহাম্মদ খায়রুল আমিন হৃদয়, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ এহসানুল হক, দপ্তর সম্পাদক প্রার্থী এস.এম. আলী হুসাইন জিসান এবং ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী জান্নাতুন নাইম খুকি সহ পূর্ণাঙ্গ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এবার দুর্গাপূজা প্রসঙ্গ। সনাতন ধর্মানুসারীদের অন্যতম বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া পালিত হল রোববার। এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেজেছে। ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডী পাঠ, ঘট স্থাপন শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়। চণ্ডী পাঠের মাধ্যমে ধরনীর সকল অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। এর পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিস্তারিত তুলে ধরছেন এস.এম. আরিফ তার রিপোর্টে। চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। রবিবার ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় মহিষাসুর বধের প্রতিচ্ছবি। এরপর মণ্ডপের সামনে বেলতলায় অনুষ্ঠিত হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। সনাতন ধর্মমতে ঘট স্থাপনের মধ্য দিয়ে কৈলাস থেকে প্রথমে বেলতলায় আসবেন দেবী দুর্গা। গজে আগমন করছেন, অর্থাৎ হস্তিতে। এতে ধনধান্যপূর্ণ বসুন্ধরা হবে এবং তার প্রভাব সব জায়গায় পড়বে, বাংলাদেশেও পড়বে। আমরা সবাই উন্নত, সমৃদ্ধ, তৃপ্ত জীবন পাব এবং সেই জন্যে আমরা দেবী জগন্মাতা ভগবতী দুর্গার কাছে প্রার্থনা জানাবো আমাদের পূজার মাধ্যমে। মহালয়া শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে এবং শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। আমাদের এই শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ, আমাদের মাতৃভূমি আরো সুন্দর হয়ে উঠুক। আমাদের মধ্যে যে একটা অস্থিরতা এবং সেই অস্থিরতা দূর করে মা যেন আমাদের মধ্যে সবার মধ্যে শান্তি বিরাজমান করেন। সারা দেশে এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। ঢাকায় মণ্ডপের সংখ্যা 258টি। 5 আগস্ট পরবর্তী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য দুর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট মহানগর পূজা উদযাপন কমিটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বস্তরের প্রশাসন কাঠামো আজকে মহালয়ে আমরা দেখতে পেয়েছি, সবাই অংশগ্রহণ করেছি। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরুর তিথি এই মহালয়া। এর মাধ্যমে কৈলাস থেকে মর্তে আসার আহ্বান জানানো হলো দেবী দুর্গাকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আনুক দেবী দুর্গা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে 24 সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। এবছর দুর্গাপূজা নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে জানিয়ে
তিনি বলেন, এবারের পূজা হবে নির্বিঘ্নে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগের সততা স্বীকার করে তিনি বলেন, সরকার এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে। এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? দুই একটা জায়গায় যে হয় নাই আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওটার ক্ষেত্রে তো ওনাকে দায়িত্ব দিয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যেখানে, আর প্লাস ওই যে জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে। তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরাটা হচ্ছে এবং আইটারে কিভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায়, এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে। আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাউল যেন না যেতে পারে, এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নিব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 25 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে এই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 18 সেপ্টেম্বর এই দম্পতির ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। পরে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। এদিকে আজ চট্টগ্রাম থেকে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত 23 বস্তা নথি উদ্ধার করেছে দুদক। এছাড়া সাইফুজ্জামান চৌধুরী বিদেশে মুদ্রা পাচার তথ্য প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে। চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে 23 বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাতভর শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। দুদক জানায়, সাইফুজ্জামানের স্ত্রী গাড়ি চালক ইলিয়াস প্রথমে নথিগুলো সরিয়ে অন্য বাসায় রাখলেও পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এসব নথি বিদেশে টাকা পাচার ও ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদের 2 সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুদক। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই নথি উদ্ধার অভিযান পরিচালিত হয়। আবদ্ধ গত 3 দিন ধরে সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও মানে বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে বেশি খুলছিলাম, তো টেস্ট বেসিস খুলে দেখলাম যে সাইফুজ্জামান চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আদালতের মাধ্যমে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি থেকে $81 বিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে সিআইডি প্রধান সিবগাতুল্লাহ জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2016 সালের 5 ফেব্রুয়ারি জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ টাকা চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়েছিল। দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তা এই অর্থ পাচার করা হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আদালতের মাধ্যমে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন থেকে $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিকেলে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত-উল্লাহ ব্রিফিংয়ে এই তথ্য জানান। $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ফিলিপাইন্স এটাকে
এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে, যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই বিষয়ে পরবর্তী কর্মপন্থা কি হবে তা নির্ধারণে উচ্চপদস্থ কর্মকর্তারা কাজ করছে বলেও জানান তিনি। এটি যেহেতু তদন্তাধীন বিষয়, আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না, বাট দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন। আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফিলিপাইনে থাকা অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা দেওয়া হবে। সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই $81 মিলিয়ন এটি টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেওয়া হবে না বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ।